ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন ওই 10:30 থেকে 11টা এরকম বাজবে হয়তো, বা 11টার পরও হতে পারে, আমার অতটা টাইম খেয়াল নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, বাসি কাজ যেগুলো সেগুলো সারা হয়ে গেছে। স্নানে যাব, তার মধ্যে দেখি সোনা আর সোনার বাবা বাড়ি চলে এসছে। মানে সোনা আর সোনার বাবা গেছিলো হচ্ছে একটু বাজারে, আর একটু টুকটাক কাজ ছিল। মানে ওই আমাদের না ওয়াটার পিউরিফাইটা কদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। খারাপ বলতে কি, জলটা না মানে চেম্বারটা দিয়ে জল পড়ছে টপ টপ করে। তো ফোন করা হয়েছে 2-3 দিন ধরে, মানে ফোন করা হয়েছে 4-5 দিন আগে, যেহেতু মনে হয় বৃষ্টি হচ্ছিল সেই জন্যই বোধহয় আসেনি। তো সেই জন্য জলের 1 ড্রাম জল আনতে গেছিলো আর কি সকালে। তো আসার পথে ওই যে কচুরি নিয়ে এসেছিলো, দেখতেই পেলে কচুরি খেয়ে নিলাম। আর আমার না আবার কচুরি টচুরি অত ভালো লাগে না, মানে যখন খুব খিদে পায় বাধ্য হয়ে বাইরে খাই, কিন্তু ওই সময় ভালো লাগে না। তো আমি যেহেতু ভাত প্রিয় মানুষ, তাই কালকের ভাত ছিল, একটু তরকারি ছিল আর ডিম সেদ্ধ করে সেটা খেয়েছি। আর ওরা বাবা ছেলে কচুরি খেলো। তারপরে তো আমি চলে এসেছি রান্নাঘরে। স্নানটা আর হলো না, মানে স্নানটা করব। ভাবলাম যে রান্নাঘরে এইসব সবজি মবজি মানে কেটে রেখে যাই। সবজি বলতে শুধু হচ্ছে মাংসের মশলাটা রেডি করব। আমাদের তো জানো মাংস হলে আমাদের আর কিছু লাগে না। মানে ভালো পদ হলে, ধরো মাছ হোক বা ডিম হোক, মানে ভালো মন্দ কিছু পদ হলে, এক পদ হলেই আমাদের খাওয়া হয়ে যায়। ওই মানে 2-3 পদ লাগে না। তো আমি রান্নার সমস্ত সব গুছিয়ে নিয়েছি, দেখতেই পেলে। আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব বাটা, তারপরে পেঁয়াজ কুচি, আলু কেটে নিল। আর আমাদের তো আলু ছাড়া মাংস চলবেই না। তারপরে স্নান করেছি, আর স্নান করার আগে কিছু কাচাকাচি করেছি। সোনার স্কুল ড্রেস ছিল, টুকটাক নাইটি ছিল। আর এগুলো হচ্ছে সেই যে বৃষ্টির আগে কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো শুকায়নি, সেগুলো শুকিয়েছে। মানে বারান্দায় যেহেতু ছিল, কেমন একটা না গন্ধ হয়েছিল। তো সেই জন্য রোদ যদিও নেই, আমি তবুও ছাদে দিয়েছি। এগুলো সকালে দিয়েছি, মানে ঘুম থেকে উঠে আগে ওই জামা কাপড় কটা আর বালিশ 3টে রোদে দিয়েছি। চন্দনের 2 দিন ধরে না ঘাড়ে ব্যথা করছে। তো বুঝতে পারলাম যে বালিশের জন্যই, যেহেতু একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার না, মানে বৃষ্টি হচ্ছে আর বালিশগুলো কেমনই যেন ড্যাম পড়ে রয়েছে, হয়তো বা ওই জন্যই। তো আমি ঘুম থেকে উঠে আগে বালিশ দুটো রোদে দিয়েছি আর আগের জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এসেছিলাম। তারপরে স্নান করে এই যে এখনকার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। তো ঘরে এসে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে এই যে এখন রান্নাবান্না করে নেব। আর রান্না কি বলো তো, রান্নার যদি জিনিসপত্র গোছানো থাকে তাহলে রান্না করতে টাইম লাগে না, কিন্তু ওই গুছিয়ে রান্না করতেই টাইমটা লেগে যায়। তো ওই জন্য কী করলাম যে আগে গুছিয়ে রেখে যাই, তারপর স্নান করে ফ্রেশ হয়ে এসে রান্না করব। তো বললামই তো আমাদের মাংস আলু ছাড়া চলবে না। তো এখানে দেখো কতগুলো আলু কেটেছি, দেখে মনে হচ্ছে না যে আমি মাংস না আলুর দমই রান্না করছি। কিছু করার নেই, তোমাদের আমি দেখাবো, তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এই আলুগুলো, মানে এই আলু কটাও আমার হচ্ছে কম হয়ে গেছে আর কি কাটা। তো যাই হোক, এখানে দেখো আলু ভাজা বসিয়ে দিলাম, আর সাদা তেলেই রান্নাটা করছি, কারণ তেল এখন আর ঢালতে ইচ্ছা করছে না। সাদা তেল ছিল আর কি বোতলে, মানে রান্নার মতো ছিল আর কি। তো সেই জন্য প্যাকেটের নতুন যে তেল আনা হয়েছে সেগুলো এখন আর আমার ইচ্ছেই করছে না আলসি করে ঢালতে। আর তারপরে হচ্ছে বড় কথা, বোতলগুলো না পরিষ্কার করতে হবে, কেমন একটু তেলচিটে হয়ে গেছে। তো বোতলে তেল থাকলে না বোতলগুলো ভালো করে ধোয়া যায় না। তো একটার মধ্যে যেহেতু তেল রয়েছে, তো ভাবলাম যে এটা একেবারে খালি হয়ে নিক, তারপরে একেবারেই তেল, মানে বোতল দুটো ভালো করে ধুয়ে তারপরে একসাথে তেলটা ঢালবো। তো ওইদিকে ভাতের জলও আগে রেডি করে রেখেছিলাম, ভাতের জলটা ফুটে গেছে, তো চালটা দিয়ে দিলাম। চালও ধুয়ে রেডি করে রেখেছিলাম, দেখেই তো ছিলে, মানে সমস্তটা গুছিয়েই আর কি স্নানে গিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার আলু ভাজা কিন্তু একদম হয়ে গেছে। আর আলুর মধ্যে না একটু নুন হলুদ দিয়েছিলাম। নুন হলুদ দেওয়ার কারণটাও তোমাদের পরে বলছি, দেখতে পাবে। তো আলু ভাজাটা বেশ সুন্দর করে ভেজেছি, আর আলু ভাজাগুলো ভাজার সময় ভীষণ নরম হয়ে গেছে, যেহেতু গ্যাসের আঁচটা কমিয়ে আর ঢেকে ভেজেছি, সেই জন্য আলুটা সুন্দর নরম হয়েছে। তো আলু ভাজা তুলে নিয়ে তারপরে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপরে এই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আজকে চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, মানে একঘেয়েমি মাংস যদি তোমাদের না ভালো লাগে, তাহলে নতুনত্ব করে খাওয়ার জন্য কেমন করে মাংসটা রান্না করা যায়। তো কী বলো তো, আমি না পোলট্রি মুরগি খেতে অতটাও পছন্দ করি না, তো বাধ্য হয়ে খেতে হয়, কারণ দেশি মুরগির তো দাম এখানে প্রচুর পরিমাণে, মানে পাওয়াই যায় না, 400-450 করে কেজি। আর দেশি মুরগি নিতে গেলে এরকম পাওয়া যায় না, তোমাকে গোটা মুরগিটা নিতে হবে।
তো সেই জন্য দেশি মুরগি আনা হয় না। আর তার চেয়ে বড়ো কথা, চন্দন খায় না দেশি মুরগি, সোনাও ভালোবাসে না, তো সেই জন্য দেশি মুরগিটা আনা হয় না। আর খাসির মাংস, বাবা খাসির মাংসের কথা কি বলবো, ওটা তো আকাশ ছোঁয়া আর কি ব্যাপার একটা। আমাদের মতো ঘরে খাসির মাংস খাওয়াটা অসম্ভব ব্যাপার। হয়তো বা মানে বছরে 2বার বা বছরে 3বার খাওয়া যায়, কিন্তু ওই মানে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে খাওয়া একটা স্বপ্নের মতো ব্যাপার। তো যাই হোক, তো সেই জন্যই আর কি মাংসটাকে আমি এক এক দিন এক এক রকম করে করি। মুরগির মাংসটা মানে ব্রয়লার মুরগি যেটাকে বলো, সেটা আমি এক এক দিন এক এক রকম করে করি। সেই জন্য দেখবে স্বাদটা একটু আলাদা হয়, মানে নতুনত্ব আসে, একটু অন্যরকম লাগে একঘেয়েমি থেকে। তো এখানে আমি হচ্ছে মাংস মানে পেঁয়াজটা ভাজার পরে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। আর মাংস না আমি আগে থেকে হচ্ছে লেবু রস আর কি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। লেবুর রসে না ওই যে পোলট্রি মুরগির যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যায়। আর লেবুর রস না থাকলেও না আমি কি করি, একটু ভিনিগার দিয়ে ধুয়ে নিই, তাহলে বেশ মাংসটা নরমও হয়। নরম বলতে কি, ওই যে দেখবে যেগুলো সলিড পিস সেগুলো না কেমন একটা ছিবড়া ছিবড়া থাকে, কিন্তু আমি মাংস রান্না করলে ছিবড়ে ভাবটা থাকে না, কারণ আমি হয় লেবুর রস নয় একটু ভিনিগার দিয়ে নিই মাংসের মধ্যে। তারপরে দেখো এদিকে কিন্তু আমার হচ্ছে পেঁয়াজের সাথে মাংসটা কিন্তু বেশ হয়ে গেছে, মানে মশলা দিয়ে বেশ মাংসটার থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে এখানে রেডি করে রেখেছিলাম টক দই আর হচ্ছে হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে একটু চিনি, আর তারপরে হচ্ছে একটু কি বলে ওটাকে, নুন। নুন ছাড়া তো রান্না হবেই না, নুন আমি আর কি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দইয়ের সাথে। আর আমি কিন্তু জিরের গুঁড়ো দিচ্ছি না, ঠিক আছে, মানে এক এক দিন এক এক রকম বললাম না, আজকে একদম জিরে ছাড়া রান্না করব, তো জিরের গুঁড়ো দিইনি। তো এখানে দেখতেই পেলে সব মশলা দিয়ে বেশ সুন্দর করে কষাতে হবে, মানে এখন আর কি কষানোটার ওপরে কিন্তু এই মাংসটা নির্ভর করে কতটা ভালো হবে। আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু প্রচুর পরিমাণে আর কি একটু টাইম লাগে আর কি, বেশি টাইম লাগে মানে এমনি নর্মাল মাংস রান্নার করার থেকে। তো এবার দেখো মাংসটাকে বেশ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। আর সব সময় কিন্তু আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি যদি হাই হিটে রান্না করো তাহলে পুড়ে যাবে। আর যেহেতু দই দেওয়া আছে তাহলে কিন্তু একদম মানে লেগে যাবে আর পুড়ে যাবে। আর মাঝে মাঝে একটু একটু কিন্তু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু ওই যে বললাম লেগে যাবে। তো দেখো মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে চন্দন সোনা চলে এসছে ঘাড়ের ওপরে, কষা মাংস দাও। তো আমি বললাম কোনটা খাবে, আর আমি বলছিলাম যে দেখো 1 কেজির ওপরে মাংস, 1 কেজি 200 গ্রাম মাংস এখানে, সেটাই বলছিলাম যে দেখো মাংসের লোকেরা কি পরিমাণে জল মেশায়। 1 কেজি 200 গ্রাম মাংস এখানে, কিন্তু দেখো কতটা হয়ে গেছিলো। সেটাই চন্দনকে আর কি বলছিলাম যে আর আনবে না ওই দোকান থেকে মাংস। তো ও বললো তাহলে কোন দোকান থেকে আনবো, তুমি কি ভাবছো সব মানে অন্য দোকানে জল মেশায় না, সব দোকানেই জল আর কি মেশায়। তো যাই হোক ওদেরকে দিয়ে দিলাম আমি কষা মাংস। এবারে যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে হচ্ছে বেশি জল দেব না, মানে আজকে একটু গামাখা টাইপের আর কি মাংসটা করব, খুব ঝোলও করব না আবার একদম কষা কষাও করব না। তো সেই জন্য সেই পরিমাণে জল দিয়ে দিলাম। আর এই যে তোমাদের প্রথমে কি বলেছিলাম যে আলুর কথাটা, তাই না, তো আলু এই যে দেখো 4 পিস আলু বেঁচে রয়েছে, ওই যে অতগুলো আলুর থেকে 4 পিস বেঁচে রয়েছে, বুঝতে পারছো? তাহলে মানে সেই জন্যই তোমাদের বলেছিলাম যে বুঝতে পারবে কিসের জন্য আলুটা এই ব্যবস্থা হচ্ছে। তো 4 পিস আলু বেঁচে রয়েছে, তো 4 পিস আলুতে তো আর হবে না, তো সেই জন্য আমি আবার আলু কেটে আবার হচ্ছে 3টে আলু 6 পিস হলো, সেটা কেটে আবার হচ্ছে মাংসের মধ্যে দিলাম। না হলে আলু ছাড়া খাবো কী করে? সত্যি কথা বন্ধুরা, জানো তো আমার না মাংসের থেকে আলুটা বেশি ভালো লাগে খেতে, জানো তো, গরম গরম আলুটা মুখে দিলে যে কি ভালো লাগে মাংসের আলু। তো সেই জন্য আবার দিলাম আলু। তো এইখানে দেখো মাংসটা প্রায় আমার হয়ে এসছে, বেশ সুন্দর ফুটে গেছে, ঝোলটা আর একটু কমবে, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তারপরে হচ্ছে গ্যাস ট্যাসটা পরিষ্কার করে নেব। 1 তরকারি ভাত, আর এখানে দেখো শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলে এসেছি আমরা খাবার টেবিলে। আজকের খাবারটা কিন্তু বেশ জমে গেছে, মানে মাংসটা সত্যি খুব ভালো হয়েছে খেতে, নুন ঝাল একদম সব টায় মানে মানে হয় না যে নুন ঝাল সব সমান পরিমাণে, মানে যেমন ঝালটাও দারুণ হয়েছে আবার নুনটাও ঠিকঠাক একদম হয়েছে, পারফেক্ট। আর কি বলতো, ভাতগুলো এত সুন্দর হয়েছে ঝরঝরে, নতুন বস্তার চাল যেহেতু করেছি, এই বস্তার চালটা দেখছি বেশ একটু মানে আগের তুলনায় বেশ ভালো, একদম মানে
মানে মনে হচ্ছে যেন বাসমতি রাইস, আর একটু যদি লম্বা হতো চালটা তাহলে একদম বাসমতি রাইসের মতোই, কিন্তু রান্না করার সময় কিন্তু বাসমতি রাইসের মতোই একটা গন্ধ বেরোচ্ছিল। বাসমতি রাইস বলবো না, যেমন দেখবে গোটা গরম মশলা তেলের ওপরে ঝাললে যেরকম একটা গন্ধ, তো সেরকম বেশ ভালো। এবারকার বস্তাটা জিজ্ঞাসা করতে হবে যে এটা কী বস্তা দিয়েছো, দামি বস্তা দিয়েছো নাকি। তো যাই হোক, মজা করলাম। তো এই তো আমরা এখন খেয়ে নেব। আর কি বলো তো, ভিডিও না ঠিকঠাকভাবে করতে পারছি না, আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখবো, কারণ সোনার যেহেতু পরীক্ষা চলছে, আর সোনার পাশে যদি আমি বসে না থাকি না তাহলে সোনা একদমই পড়তে চায় না, জানো তো। তো সেই জন্য সোনার পেছনে আমাকে টাইম দিতে হচ্ছে। আর টিউশনি যেহেতু পাঠাচ্ছি না, কারণ ওই টিউশনি গিয়েও সেই সেমই মানে রিভাইজ দেবে, তো সেই জন্য ওর বাবাও একটু যেতে চাইছে না, বাড়িতে একটু থাকতে চাইছে বিকেলবেলার দিকে, তো পাঠাচ্ছি না। সেই জন্য সোনাকে নিয়ে আমাকে সন্ধ্যেবেলা বসতে হচ্ছে। আর আজকে যেহেতু ছুটি ছিল, সারাদিনই ওর পেছনে আমাকে দৌড়াতে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।